আসসালামু আলাইকুম, আমি এমবিআই সাকিব বলছি। আজকে মিনি ড্রিমার্সের পক্ষ থেকে তাপগতিবিদ্যার যে শেষ লেকচার, ঠিক না, শেষ লেকচারের আগের লেকচার যেটা হবে এবং সেই লেকচারটা নিয়ে আসছি। আমি এখন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অ্যান্ড ওশিয়ান সায়েন্সে আছি। আজকে তোমাদের রুদ্ধতাপীয়, সমষ্ণ, সমচাপ এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল টাইপ থাকবে এবং এখানে কিছু আমাদের কিছু টাইপ বাকি ছিল, সেটা দেখানো হবে। আর গতকালকে আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী নিয়ে কিছু কথা বলছিলাম, সেখানে কিছু বাকি আছে, এগুলো দেখানো হবে ইনশাল্লাহ। নেক্সট লেকচারে আমরা দেখব যে কার্নো ইঞ্জিন, তাপ ইঞ্জিন, যে সব ইঞ্জিন রিলেটেড অথবা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র রিলেটেড কথা। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। খেয়াল করো, সেটা আছে যে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী। ঠিক আছে, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী, এই দুইটা জিনিস আসলে কি ইন্ডিকেট করে আমরা তো গতকালকে এটা বুঝাইছিলাম হালকা পাতলা কিছু। আজকে আমরা এটার ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খেয়াল করো, প্রত্যাবর্তী জিনিসটা কি, যে হচ্ছে আমরা বলছিলাম যে এইখান থেকে মনে করো শুরু করেছে, যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসবে, আর প্রত্যাবর্তী যেখান থেকে শুরু করছিল সেখান থেকে আর মুভ করার সুযোগ পাবে না। ঠিক আছে, আচ্ছা, এখন এই প্রত্যাবর্তীর উদাহরণ আমরা বুঝবো কিভাবে, অপ্রত্যাবর্তীর উদাহরণ কোনটা বুঝবো কিভাবে। মনে রাখবা, প্রত্যাবর্তীতে অপচয় শক্তি থাকবে না, অপচয়ী শক্তি থাকবে না, এবং অপ্রত্যাবর্তীতে অপচয় শক্তি থাকবে, অপচয়ী শক্তি থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কথা। তারপরে এই অপ্রত্যাবর্তী এটা হয় হঠাৎ, ঠিক আছে, হঠাৎ অথবা দ্রুত অথবা স্বতঃস্ফূর্ত, স্ফূর্ত মানে কি ভাই, যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা এটা ইচ্ছাকৃতভাবে হবে, মানে কেউ এটা করতে বাধ্য করবে এমন কিছু না, সে নিজে নিজেই হবে। যেমন ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্প এটা কি প্রাকৃতিক উপায় হয় না? এটা কি কোনো মানুষ নিজে নিজে করে? এটা আল্লাহর পক্ষ থেকে আসে, প্রাকৃতিক জিনিস। তার মানে আমি বলতে পারি অপ্রত্যাবর্তী জিনিসটা হচ্ছে মাত্রই প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, প্রাকৃতিক ঘটনা। তাহলে অপ্রত্যাবর্তী কেমন ঘটনা? অপ্রত্যাবর্তী হচ্ছে প্রাকৃতিক ঘটনা, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি, খেয়াল করো, এই যে ঘর্ষণ। আচ্ছা বলো তো, যখন কোথাও ঘর্ষণের সৃষ্টি হয় সেখানে কি অপচয় শক্তি থাকবে? হ্যাঁ, থাকবে। তার মানে এই ঘর্ষণটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এইবার মনে করো সান্দ্রতা। ঠিক আছে, সান্দ্র ভাই, এই যে সান্দ্রতা, এই জিনিসটা আসলে কি? এই ঘর্ষণ তো আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে হয়, সান্দ্রতা তরল পদার্থের ক্ষেত্রে হয়, এবং এখানে অপচয় শক্তি থাকে। তার মানে কি, এটা আমাদের কি হবে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই যে এই সব জিনিসগুলো। আবার আমি যদি বলি ভূমিকম্প ভাই, ভূমিকম্পটা কি? ভূমিকম্পটা দেখো ভাই, প্রাকৃতিক ঘটনা। আবার কি হয়? হঠাৎ করে অথবা স্বতঃস্ফূর্তভাবে হয়। ঠিক আছে, এই স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে আমরা কি বলবো? ভূমিকম্পটা হবে আমাদের অপ্রত্যাবর্তী। তাহলে এই অপ্রত্যাবর্তী বোঝার জন্য তোমরা প্রাকৃতিক ঘটনা এটা মনে রাখবা, হঠাৎ, দ্রুত অথবা স্বতঃস্ফূর্ত এটা মনে রাখবা, আবার অপচয়ী শক্তি থাকবে, এই কথাটা মনে রাখবা। তাহলে এইটা বাদে যা আছে সব কিছু কী হবে? প্রত্যাবর্তী। তার মানে প্রত্যাবর্তী খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। প্রত্যাবর্তী কি হবে? খুবই ধীরে ধীরে সংঘটিত হবে। ঠিক আছে, এইবার এটা স্বতঃস্ফূর্ত হবে না, এখানে অপচয় শক্তি থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী জিনিস আসলে কি, এবং এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবং এইখান থেকে আমাদের মূলত মেডিকেলের এমসিকিউ খুব আসে। আবার দেখা যাচ্ছে যে আমাদের বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো আসবে এখান থেকে, কোনটা অপ্রত্যাবর্তী কোনটা প্রত্যাবর্তী। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এবং এই প্রত্যাবর্তী কিন্তু বিশাল একটা হিউজ ম্যাথ থাকে। ঠিক আছে, যে ম্যাথটা আমাদের বুঝলে আমরা সহজ যে কোনো ম্যাথ সহজে করতে পারবো। ঠিক আছে, যেটা গতকালকে আমি তোমাদের দেখাইছিলাম। আচ্ছা, আজকে আমরা এই প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তীর রিলেটেড কিছু ম্যাথ দেখি। সেটা হচ্ছে, মনে করো এইটা আমাদের পি বনাম ভি একটা গ্রাফ। ঠিক আছে, পি বনাম ভি একটা গ্রাফ।
এই গ্রাফের আমি বলে দিলাম যে প্রথমত ঠিক মাঝামাঝি মনে করো এরকম একটা চিত্র অঙ্কন করা আছে, হ্যাঁ, এবং এই চিত্র অঙ্কন করে এইখানে বলা আছে এই দিকের দিকগুলো এভাবে দেওয়া আছে, ঠিক আছে, দিকগুলো কি আছে এভাবে দেওয়া আছে, ঠিক আছে, দিকগুলো কি আছে, দিকগুলো এভাবে দেওয়া আছে। এইবার এটা দেখানোর আগে তোমাদের আমি একটা ছোট্ট একটা জিনিস দেখানি, যেটা হয় পর্তাবর্তীর ক্ষেত্রে, ঠিক আছে, কি বনাম সরি অপর্তাবর্তীর ক্ষেত্রে। আমরা এখন এটা অপর্তাবর্তীর ক্ষেত্রে দেখব। অপর্তাবর্তীর ক্ষেত্রে যদি দেখি তাহলে একটু দেখো, মনে করো এই দিকে একটা গ্রাফ গেছে, ঠিক আছে, এইদিকে আসছে আবার এদিকে গেছে। এইবার তুমি একটু খেয়াল করো তো ভাই, সেটা হচ্ছে যে এই আমি বলেছিলাম যে অপর্তাবর্তী এবং অপর্তাবর্তীর ক্ষেত্রে কাজ পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবা? যদি প্রসারণ হয়, পজিটিভ কখন হবে? যখন আয়তনের প্রসারণ হবে, আয়তনের কি হবে? প্রসারণ হবে। আর নেগেটিভ কখন হবে? যখন আয়তনের সংকোচন হবে। আয়তনের কি হবে? সংকোচন। একটু খেয়াল করো, তুমি এটা যদি পি বনাম ভি গ্রাফ হয় এবং তুমি যদি এদিক থেকে এদিকে যাও তখন কি হয় ভাই? তখন হয় হচ্ছে প্রসারণ। দেখো ভাই দিকটা খেয়াল করো, এই দিকটা খেয়াল করো, দিকটা এদিক থেকে এদিকে গেছে, প্রসারণ। ভাই প্রসারণ কীভাবে বললাম? তোমার তো এখানে আয়তন 0, তুমি এদিকে যখন এখানে আসতেছো আয়তন তোমার 5 মিটার পার কিউব ধরো, তাহলে বলো তো ভাই আয়তন কি বাড়ছে না? তাহলে আয়তন বাড়লে কি প্রসারণ হয় না? তুমি এই দিক থেকে এদিকে আসো, তুমি মনে করো এখানে 5 ছিল, এখানে সে কত 2, তার মানে এখন তুমি পৌঁছালে কতই? 2 মিটার কিউবে পৌঁছালে, তখন কি ভাই প্রসারণ হলো না? তখন ভাই এই ক্ষেত্রে আসছে আমাদের নেগেটিভ কাজ, আর এই ক্ষেত্রে আমাদের পজিটিভ কাজ। তাহলে এখানে আমাদের কার ক্ষেত্রে দেখলাম? আমরা এটা দেখলাম হচ্ছে অপর্তাবর্তীর ক্ষেত্রে। আমরা এইখানে আসি পর্তাবর্তীর ক্ষেত্রে। দেখো আমরা এটা কার ক্ষেত্রে দেখতেছি? এটা দেখতেছি পর্তাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। এ ভাই পর্তাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ কীভাবে চিহ্নিত করব? পর্তাবর্তীর ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত করার আলাদা একটা ওয়ে আছে। সেটা কি? সেটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তখন পজিটিভ হবে এবং ঘড়ির কাঁটার বিপরীতে হলে তখন নেগেটিভ হবে। ভাই ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে এইটা আসলে কি? ঘড়ির কাঁটার দিকে বলতেছি, দেখো এই যে দিক, এই চিহ্নগুলো দেখো, এই চিহ্নগুলো এই দিক থেকে ঘুরে এই দিক থেকে ঘুরে এই দিকে আসছে, তার মানে ভাই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তো এইটাকে বলি আমরা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে, এবং সেই ক্ষেত্রে আমাদের কাজের মান হবে হচ্ছে পজিটিভ। আর যদি এর উল্টো দিক, উল্টো সাইন থাকতে এভাবে ঘুরে এভাবে আসতো তখন আমরা বলতাম এটার কাজ হচ্ছে নেগেটিভ। তাহলে ভাই পর্তাবর্তী এবং অপর্তাবর্তীর ক্ষেত্রে কাজ নেগেটিভ পজিটিভের যে সাইনটা বা চিহ্নটা, চিহ্ন প্রথা ভিন্ন, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আমি ধরো বললাম যে এখানে আমাদের আয়তন কত দেখা যাচ্ছে, এখানে আমাদের আয়তন 2 মিটার কিউব, 2 মিটার কিউব। আমাদের এখানে আয়তন কত? আমরা বলে দিলাম এটার আয়তন হচ্ছে আমাদের 8 মিটার কিউব, ঠিক আছে? এখানে আমাদের চাপ কত? চাপ ধরো 2 প্যাসকেল, এখানে ধরো আমাদের চাপ 6 প্যাসকেল। ওকে, আমাকে বলতেছে তুমি এই গ্রাফ থেকে দেখা যায় যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি পয়েন্ট। আমাকে বললো তুমি একটা কাজের মান বের করবা। সেই কাজটা কেমন? ডাব্লু এ বি সি ডি এ, এই কাজের মানটা বের করো। কি বের করো? এখান থেকে এই কাজের মানটা বের করো, ঠিক আছে? ভাই তুমি একটু খেয়াল করো তো, দেখো এই এ বির জন্য কি কাজ পাবো? ডাব্লু এ বি কাজ পাবো। মানে আমাদের এই পুরোটাকে একটু ভেঙে নিতে হবে। বিসির জন্য কি পাবো? ডাব্লু বিসি কাজ পাবো, ঠিক আছে? সিডির জন্য ডাব্লু সিডি এবং ডি এর জন্য ডাব্লু ডিএ। ওকে, এবার আসি ভাই এ বি যখন, খেয়াল করো তো, যখন এ বি কাজ তখন আমরা ডাব্লু এ বির জন্য কি লিখতে পারি? যে পি ডেল ভি, ঠিক আছে? ভাই এই পি ডেল ভি আমরা তো এ বি তো পি ডেল ভিটা হবে আমরা জানি। ভাই এ এবং বিতে ভি কত? ডেল ভি কত? ডেল ভি ভাই 8 - 2, এই যে 8 - 2 করলে কত হয়? 6, ঠিক আছে? আর প্রেশার কত? প্রেশারটা হচ্ছে ভাই, আমি যদি বলি যে এ বির আমাদের এই পয়েন্টে আসে প্রেশার কত?
আমরা তো এই বির জন্য প্রেশার বের করবো, তাই না? তাহলে ভাই এই বির জন্য আমাদের যে প্রেশারটা আসবে, যেহেতু আমাদের এই গ্রাফটার জন্য বলতেছে, ঠিক আছে, তাহলে এই বির জন্য প্রেশার আসলে আমাদের কত হবে? এই বির জন্য আমাদের প্রেশার আসলে হবে 6 প্যাসকেল। কত? 6 প্যাসকেল। এটা হচ্ছে 6 মিটার কিউব, ঠিক আছে। এখন ভাই এটা যদি তুমি এইখান থেকে চিন্তা করো, যে এইখান থেকে চিন্তা করতেছি এই বি তো এখানে আমাদের 6 প্যাসকেল আছে, এটা এক্স্যাক্টলি ভুল। কি জন্য জানো ভাই? আমি তোমাদের একটু জিনিস দেখাই, একটা জিনিস দেখাই, একটু খেয়াল করো। তোমরা এই ভুলটা করবা, এই জন্য আমি তোমাদের ভুলটা দেখালাম। কীরকম? সেটা যে তুমি মনে করবা ভাই এই উচ্চতে এতটুকুতে এই বিন্দুতে প্যাসকেল, তো ভাই আমরা এ বির জন্য প্যাসকেল যখন চাপ নির্ণয় করতেছি তখন আমাদের মেবি আমাদের এই 6 প্যাসকেলটাই নেওয়া লাগবে, ঠিক আছে। একটু খেয়াল করো ভাই যে আমাদের পুরো গ্রাফের কথা চিন্তা করলে ভাই গ্রাফটা মানে আমাদের এই ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের কি বলতেছে জানো? আমাদের এক্স্যাক্টলি এই ক্ষেত্রফলটা বের করতে হবে। কোন ক্ষেত্রফল ভাই? এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এই ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, মানে এই এতটুকু ক্ষেত্রফল আমাদের বের করতে বলতেছে। ভাই বলো তো, এতটুকুর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এতটুকুর মধ্যে চাপের মান কত? তুমি আমারই বলো, তোমরাই আমাকে বলো যে এতটুকুর মধ্যে চাপের মান কত? ঠিক আছে, এতটুকুর মধ্যে চাপের মান কত? ভাই এতটুকুর মধ্যে চাপের মান কিন্তু 2 থেকে 6, মানে কি 4। আবার এইটা ওই 2 থেকে 6 বা 2 থেকে 6 থেকে 2 বিয়োগ করবা, বিয়োগ করে 4 হবে। এটা কোন ক্ষেত্রে করবা ভাই? এটা সেই ক্ষেত্রেই করবা যখন হচ্ছে আমাদের অপর্তাবর্তীতে আসে। কিন্তু পর্তাবর্তীতে আসলে ভিন্ন কথা হয়ে যাবে। পর্তাবর্তীতে আসলে কী কথা হবে ভাই? ভিন্ন কথা। পর্তাবর্তীতে আসলে চাপ এক্স্যাক্টলি 6 প্যাসকেলই লিখতে হবে। তাহলে বুঝছো ভাই যে আমি 6 প্যাসকেল লিখছি ভুল নাকি সঠিক? আবার পর্তাবর্তীতে কী লিখবো, অপর্তাবর্তীতে কী লিখবো, এটাও কি কোনটা কী লিখবো এটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে এই পি ডেলভির জন্য কি মান পাবো সেটা আমরা আসতেছি। ডাব্লিউবিসি ভাই, বিসি খেয়াল করো তো, এই যে বিসি এই গ্রাফটা কোন রেখা? সময় আয়তনের রেখা না? সময় আয়তনের রেখায় জানি আমাদের কি হয়, ভি কনস্ট্যান্ট থাকে। সময় আয়তন মানে কি? ভি কনস্ট্যান্ট। সময় আয়তন মানে কি? ভি কনস্ট্যান্ট। আর ভি কনস্ট্যান্ট মানে কি ভাই? ডেল ভি কি শূন্য? ডেল ভি শূন্য। তার মানে এই যে কাজ ইজ ইকুয়াল টু যে পি ডেল ভি। ডেল ভি যদি শূন্য হয় কাজও তো শূন্য হয়, তাই না? তার মানে এখানে আমাদের শূন্য পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আমাদের বলতেছে সিডি রেখায় এ বির সমপরিমাণ কাজই হবে, সেটা হচ্ছে পি ডেল ভি। আবার ডি এ রেখা সমায়তনের রেখা, তার মানে আমাদের সেখানে কাজের মান শূন্য। এবার খেয়াল করো ভাই, পি ডেল ভিতে আসো। পি ডেল ভি, পি কত? 6, ডেল ভি কত? 6 প্লাস 6 গুণ 6, 36 72 জুল। এই আমাদের 72 জুল হবে এখানের কাজ। তাহলে ভাই বুঝছো যে এই এতটুকুর মধ্যে আমাদের কাজের মানটা কতটুকু? তাহলে এতটুকুর মধ্যে যে কাজের মান কতটুকু এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কতটুকু পর্তাবর্তীতে কি করব, অপর্তাবর্তীতে কি করব, মানে কখন আসলে কি বুঝায়? আমাদের যদি এখানে বলতো এইটা চেঞ্জ করে দিত ভাই, যে এইটা যদি চেঞ্জ করে দিত, এই ডি না দিত, যদি শুধু এবিসিডি বলতো, তখন ভাই আমরা আবার অন্য প্রসেস অবলম্বন করতাম। তখন কি করতাম জানো? তখন এবিসিডি মানে কি? অপর্তাবর্তী। আর অপর্তাবর্তীতে কি হয় ভাই জানো? দেখো এই দিকে গেছে আমাদের কি হয়েছে? প্রসারণ হয়েছে। এই দিকে গেছে কি হয়েছে? সংকোচন হয়েছে। এইখান থেকে এইখানে আসতে যতটুকু প্রসারণ বানাইছি, এখান থেকে এখানে আসতে ঠিক ততটুকু সংকোচন হয়েছে। তার মানে কি এখানে পজিটিভ কাজ আর এখানে নেগেটিভ কাজ। এখানে যে পরিমাণ পজিটিভ কাজ এখানে সেই পরিমাণ নেগেটিভ কাজ। পজিটিভ নেগেটিভ তো শূন্য আগেই হবে। আবার এই বিসিতেও তো সমায়তনের পরীক্ষা, তাই কাজ শূন্য। আবার এই ডিএতেও সমায়তনের পরীক্ষা, ডিএতে তো এখানে আসবেই না, কারণ আমাদের ডি পর্যন্ত শেষ। ভাই দেখো এইখানে আর এইখানে যোগ বিয়োগ করে শূন্য হবে, আর এটা তো এমনিতেই শূন্য। তার মানে কি এটা যদি অপর্তাবর্তীর ক্ষেত্রে হয় তখন কাজ শূন্য। অপর্তাবর্তীর এই লেখটা যদি অপর্তাবর্তীর ক্ষেত্রে হয় তখন কাজের মান কত হবে? কাজের মান তখন হবে শূন্য, ঠিক আছে। তখন ডেল কাজের মান কত হবে? শূন্য হবে। তাহলে কি বোঝা গেছে ভাই? তাহলে আমাদের কিন্তু ভাই এই অপর্তাবর্তী বলতেছে নাকি পর্তাবর্তী বলতেছে, কোশ্চিন প্যাটার্নটা আমাকে দেখে বুঝতে হবে ভাই। এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু শেষ। বোঝা গেছে? ওকে, আচ্ছা তাহলে আজকে মোটামুটি আমাদের এখনকার এই টপিকের মধ্যে এটা আপাতত শেষ। ওকে।